অতিরিক্ত নীল ছবি দেখা, অতিরিক্ত অশ্লীল ছবি দেখা বা সেটা রোজ দেখা সময় পেলেই, এটা কি একটা কোথাও মেন্টাল ডিসঅর্ডার? এই যে পডকাস্টের যা ভিউজ হবে তার চেয়ে আমাদের জনিদা বা সানিদি এরা যারা আছেন ব্লু তারকা, তাদের ভিউয়ারশিপ এখন মানে প্রচণ্ড বেশি। পর্নোগ্রাফিক যখন ট্রাফিকিং করে দেওয়া হয়েছিল তখন তো যায় ত্রাহি মধুসূদন অবস্থা। কেউ সুইসাইড করবে এইটা কি আগে থেকে বোঝা সম্ভব? একটা মানুষ যে সুইসাইড করতে যাচ্ছে 90% কেসে, রিপিট 90%, কাউকে না কাউকে বলে যাবে 1 মাসের মধ্যে। ছেলে থেকে মেয়ে রূপান্তর হচ্ছে বা মেয়ে থেকে ছেলে, সেটা যাই হোক তার ব্যক্তিগত, আমি কাউকে আঘাত করছি না, কিন্তু সমাজ বলে তারা নাকি মানসিক রোগী। আমাদের ভারতীয় পুরুষ এবং বিশেষ করে বাঙালিরা সেক্সের দিক থেকে বহু গুণ পিছিয়ে আছে। স্যার, রিপোর্ট বলছে পরকীয়া বাড়ছে। এই পরকীয়া বেড়ে যাওয়ার কারণ কি? এটাও কি একটা মানসিক রোগ? রাস্তা দিয়ে যখন হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারা নতুন হোক পুরনো হোক, সামনে দিয়ে সুন্দরী মহিলা গেলে স্বামীর ঘাটটা হয়তো 180 ডিগ্রি বেঁকে যাবেই। আমরা এটা আগে শুনতাম বা এখনও কেউ কেউ বলে প্রেমে তো একটু সন্দেহ থাকবেই, তা তার প্যারামিটারটা ঠিক কি? সন্দেহ কোন পরিমাণে স্বাভাবিক, কোন পরিমাণে সেটা অস্বাভাবিক বা মানসিক রোগ? আমাকে কয়েকদিন আগে আমার বউ বললো যে আমি তো একা থাকি কর্মসূত্রে, যেখানে যখন ডিউটি করতে যাই বললো ফ্রন্ট ক্যামেরাটা অন করো, ব্যাক ক্যামেরাটা অন করলো, সবটা দেখে, তারপর আবার বলে যে একটু খাটের নিচটা দেখাও কেউ আছে কিনা। শাশুড়ি বৌমার এই যে চিরন্তন একটা দ্বন্দ্ব, এটাও কি কোথাও একটা মানসিক সমস্যা? ছেলে আমার আর হাজব্যান্ড আমার। শাশুড়ি এবং ননদার সাথে বৌমা কোনোদিনও মেশেনি মিলবে না, তেলে জলে মিশতে পারে। কোথাও আমাদের রাজ্য, আমাদের দেশেরই বলা ভালো, সেখানে রাজনীতিকরা কোথাও কি কম বেশি মানসিক রোগে ভুগছেন? টলিউড ইন্ডাস্ট্রির অনেক নায়ক নায়িকাও কিন্তু আত্মহনন করার চেষ্টা করেছেন বা করেছেন। তো তখন তারা আমাকে বলতেন যে স্টার্ট লাইট, ক্যামেরা রোলিং, অ্যাকশন, এইটা শুনতে না পারলে তাদের মধ্যে একটা গভীর ডিপ্রেশন হতো। আমি কিভাবে বুঝবো আমার পরিবারের এই সদস্যটা কোথাও একটা মেন্টাল ডিসঅর্ডার, মানসিক রোগী হতে চলেছে বা হচ্ছে? ডিপ্রেশন হচ্ছে এখন পৃথিবীর 1 নম্বর অসুখ। তা প্রতি 7ম ভারতীয়র একজন হচ্ছে কোনো না কোনো মানসিক সমস্যা আক্রান্ত। মেনোপজের পর অধিকাংশ মহিলাই কি মানসিক সমস্যায় ভোগেন? মহিলাদের কোনো মানসিক সমস্যা হয় না। আমরা কখন মানসিক রোগী হয়ে যায় বা সব মানসিক রোগী কি পাগল? পাগল বলে কাকে? যে একমুখ দাড়িগোপ, অনেক কালের কালো ছোপ, সে একটা ভিখিরির মতো দশা, কিন্তু সে অ্যাবসলিউটলি নর্মাল। সিরিয়াসলি, আমি এরকম ডাক্তারবাবু কিন্তু খুব কম পেয়েছি আমার জীবনে এবং অনুষ্ঠান করতে গিয়ে। থ্যাংক ইউ স্যার। আপনি কি আপনার লাইফ পার্টনারকে খুব সন্দেহ করেন? আপনি কি সারাদিন বারবার টয়লেটে যান, কিচেনে যান আর হাত ধুতে থাকেন? আপনি যখন কথা বলেন তখন কি মনে হয় যে আপনি ভুল বলে দেবেন? রাস্তায় বেরোলেই কি আপনার মনে হয় আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে? বা ধরুন সময় সুযোগ পেলেই আপনি কি লুকিয়ে নীল ছবি দেখেন? আপনি কি মানসিক রোগী হয়ে যাচ্ছেন? হ্যাঁ, এমন নানান প্রশ্ন অনেকের মাথায় কিন্তু ঘুরপাক খায়। আমরা জানি না আমরা এক একজন কেউ মানসিক রোগী হয়ে যাচ্ছি কিনা। শুধুমাত্র চিন্তাতেই কি মানসিক রোগ বাড়ে? পরকীয়া সেটা মনের ভালো লাগা নাকি মানসিক রোগ? জানতে হবে তো। আর যিনি এই সমস্ত কিছু জানাবেন, ডক্টর রঞ্জন ভট্টাচার্য, প্রফেসর ডক্টর রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, মনোরোগ চিকিৎসক এবং অবশ্যই IMA ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বঙ্গীয় শাখার যুগ্ম সম্পাদক। স্যার, আপনাকে স্বাগত হ্যালো ডক্টরের এই এপিসোডে। স্যার, প্রথমেই আমি যে বিষয়টা আপনার কাছে একটু বোঝার চেষ্টা করব, আমরা কখন মানসিক রোগী হয়ে যায় বা সব মানসিক রোগী কি পাগল? পাগল বলে কাকে? দেখো, পাগল মানে পায়ের দিকে তাকিয়ে গোল না চৌকো দেখলে হবে না, মস্তিষ্কের বিকারগ্রস্ততা আছে কি না। কারণ সেই ম্যাডনেস, দেখো ম্যাডনেসের সাথে ক্রিয়েটিভিটি সব দিক থেকে লিঙ্ক। আজকে যদি রাইট ব্রেনটাকে আমরা না খেলাতে পারতাম তাহলে ম্যাডনেসও আসতো না। লিওনার্দো দা ভিঞ্চি, ভিনসেন্ট ভ্যান গগ, পাবলো পিকাসো, এরা তো সবাই কম বেশি ডান দিকের ব্রেনের মস্তিষ্কে নিয়ে খেলা। কিন্তু পাগলের দেখো যুগান্তর ধরে একটা থ্রোয়িং করা হয়, যখন আমরা দেখি কারোর সাথে তর্কযুদ্ধে এটে পাচ্ছি না তখন তাকে পাগল বলে দেওয়া। পাগল মানে কোথার থেকে কি হচ্ছে, দুম করে কামড়ে দেবে কিনা, হিংস্র হয়ে যাবে কিনা, বিভিন্ন রকম মানুষের মধ্যে, শিক্ষিত মানুষের মধ্যে এই স্টিগমাটা রয়েছে। তাহলে পাগল কথাটা যখন জোহান ক্রিশ্চিয়ান রিল প্রথম 7ম শতকে এটাকে সাইকিয়াট্রি টার্মটা কয়েন শুরু করে, তার আগে তো ধরো চেন দিয়ে বেঁধে রাখা হতো। এই যেরকম আমরা যে চেয়ারে বসে আছি এরকম একটা চেনে বেঁধে রাখা হতো। ফিলিপ পিনেল প্রথম তাদেরকে চেনিং করে, তারপরে মডার্ন ট্রিটমেন্ট আসে।
এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে আমি এই কথা বলতে পারি, সাইকিয়াট্রি হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং সায়েন্স, নিউরো সায়েন্সের মধ্যে। 1995 থেকে 2016 সালে যে 4 নোবেল প্রাইজ এসছে এই নিউরো সায়েন্সের মধ্যে, তা কিন্তু বিজ্ঞানের অগ্রগতির ধ্বজা নিয়ে যাচ্ছে। সুতরাং পাগল বলে দিলাম, সে তো আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব তো যখন আধ্যাত্মিকতা করতেন তাকেও লোকে পাগল বলেছে, কালী ঠাকুরের সাধনা করতে করতে কত লোককে পাগল বলছে, মামা খেপা বলছে। খেপা পাগল আবার দুষ্টু করে মাও তো বলে, ওরে পাগল ছেলে, ওরে আবার পাগলি মেয়ে। ওরে ক্যা বাত, ক্যা বাত। তাহলে সেই পাগলের কথাটা বলতে গেলে কিন্তু এখন আমাদের ফিল্ডটা অনেক বড়, তবে কাউকে আঘাত করে কখনোই যেন আমরা পাগল না বলি। স্যার, শুধুমাত্র চিন্তাই কি মানসিক রোগের কারণ? মানে শুধুমাত্র মানসিক রোগী কি চিন্তাতেই হয়? দেখো, চিন্তা কথাটা বলতে গেলে কীরকম মনে পড়ে যে আগেকার দিনে বাবা মারা যখন নাম লিখতো না, তখন ধরো 5খানা মেয়ে হয়েছে, তা ইনভ্যারিয়েবলি যদি আমি জিজ্ঞেস করি আপনার নাম কি, বলে সমাপ্তি, তাহলে আপনি নিশ্চয়ই সবচেয়ে ছোটো বোন, মানে বাবা মা ওখানে চ্যাপ্টার ক্লোজ করে দিল। তা চিন্তা নামটা তখন ডাকতো যখন কন্যা সন্তান জন্ম হতো, চিন্তামণি, চিন্তা। তাই চিন্তা ব্যাপারটা হচ্ছে আমাদের যে থটস, মানে আমাদের খুব কমন, আমার এখন শহর কেন্দ্রিক যে পেশেন্টরা আসে তারা বলে আমরা প্রোক্রাস্টিনেট করছি, চিন্তা করছি বারবার করে, রিপিটেটিভ থটস মাথার মধ্যে আসছে। আরে বাবা, চিন্তাকে আমি আটকাতে পারবো নাকি? আজকে দরজা দিয়ে বন্ধ করলে জানলা দিয়ে চিন্তা আসবে, জানলা বন্ধ করলে দরজা দিয়ে চিন্তা আসছে, দরজা জানলা দুটো একসাথে বন্ধ করলে ঘুলঘুলি দিয়ে যাত্রা পাখির মতো চিন্তা আসতে শুরু করবে। তুমি চিন্তাকে কিভাবে আটকাবে? স্যার, আপনি যখন পেশেন্ট দেখেন এভাবেই কথা বলেন? একদম। দারুণ বিষয়, সত্যি তাই। ডাক্তারদের কথাই নাকি পেশেন্টদেরকে অর্ধেক রোগ সারিয়ে দেয়। কিন্তু এটা আমার বউ বিশ্বাস করে না। বউ মোটামুটি আজ ঘর করছি 23 বছর, বলছে কথার প্যাচে তুমি আমায় ভোলাতে পারবে না। সেই নিউটনের 3টে গতিসূত্র আছে না, তেমনি নিউটনস 3 লস অফ মোশন আইজাক নিউটনের, তেমনি আমি আইজাক রঞ্জন বার করেছি হচ্ছে ওয়াইফস 3 লস অফ ইমোশন। তা প্রথম লড়া হচ্ছে যে তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ হয়ে গেল, ইনভ্যারিয়েবলি সব হাজব্যান্ডের এই কথাটা শুনতে হয়। দ্বিতীয় লড়া হচ্ছে আমার মতো মেয়ে পেয়েছে বলে পড়তে অন্য কোনো মেয়ের পাল্লায়, বুঝতে কত ধানে কত চাল। তা তুমি দেখবে F = ma বা P = ma, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, পড়তে অন্য কোনো মেয়ের পাল্লা। এইভাবে তুমি যদি ভাবো একটা সুপ্ত আশা নিয়ে অন্য কোনো মেয়ের পাল্লায় পড়ে দেখি, তাহলে শিব ঠাকুরের ত্রিনয়ন আছে, সিসিটিভির 4টে অ্যাঙ্গেল থেকে তোমাকে নজর রাখবে, বউয়ের যে কটা চোখ আছে তুমি জানতে পারবে না, ঠিক দেখে ফেলবে একদম। আর তৃতীয় লড়াই হচ্ছে যখন একদম তর্কে যুদ্ধে দেখতে পাচ্ছ হাজব্যান্ড জিতছে বউ হারছে, হাজব্যান্ড জিতছে বউ পুরো কোণঠাসায় পড়ছে, একদম পেনাল্টি বক্সে অরক্ষিত গোলরক্ষকগণ, এই অবস্থায় হঠাৎ চোখ দিয়ে জল শ্রাবণের ধারার মতো পড়ুক জলে, এদিকে দিদি বলেছে খেলা হবে, ওখানে আমার খেলা শেষ। দারুণ বিষয়। আচ্ছা, এই যখন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের যে কেমিস্ট্রিটা উঠেই এলো, এটা বেশ অম্ল মধুর সম্পর্ক আমি বলবো। তো এই জায়গা থেকে আচ্ছা, রিপোর্ট বলছে পরকীয়া বাড়ছে, এই পরকীয়া বেড়ে যাওয়ার কারণ কি? এটাও কি একটা মানসিক রোগ, নাকি পরকীয়া করলে সত্যি মন ভালো থাকে? এই যে তুমি দুটো বললে খুব ইন্টারেস্টিং, রসায়ন আর অম্ল মধুর। দেখো, সেই অম্ল মধুর করতে গেলে সেই লিটমাস পেপারের কথা মনে পড়ে গেল, যখন টাইট্রেশন করতাম, কখনো অম্ল কখনো মধুর। পরকীয়াটা একটা অদ্ভুত জিনিস। দেখো, পরকীয়া বা অ্যাডাল্টারি, ইট ইজ নট পানিশেবল আন্ডার ইন্ডিয়ান পেনাল কোড আর ভারতীয় ন্যায় সংহিতা। পরকীয়ার কোনো সাজা নেই, কিন্তু কারণ দুটো অ্যাডাল্ট মানুষের সম্পর্ক হতেই পারে। এবার যদি দেখা যায় যে সেটা পরকীয়াটা ব্রিচ অফ ট্রাস্ট অ্যান্ড কুড বি এ গ্রাউন্ড ফর দ্য ডাইভোর্স, যদি প্রমাণ দিতে পারো। এবার পরকীয়া কেন হয়? বাই নেচার পুরুষরা হচ্ছে পলিগ্যামাস। তুমি যদি ধরো যে প্রায় 60 মিলিয়ন স্পার্ম, মানে 6 কোটি শুক্রাণু একটা ডিম্বাণুর কিছু ধারা হচ্ছে, তার মধ্যে 5,99,999,000টা শুক্রাণু ফেলিওর, একটা শুক্রাণু একটা ডিম্বাণুকে নিষিক্ত করতে পারছে। রাস্তা দিয়ে যখন হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারা নতুন হোক পুরনো হোক, সামনে দিয়ে সুন্দরী মহিলা গেলে স্বামীর ঘাটটা হয়তো 180 ডিগ্রি বেঁকে যাবেই, এটা ইনভ্যারিয়েবলি হয়। কিন্তু মেয়েরা কী চায়? মেল সেক্স চায় হচ্ছে মোর পাওয়ার, মোর ডমিনেন্স, খ্যাতি, রাজনীতি। কিন্তু মেয়েরা চায় 3টে জিনিস। একটা হচ্ছে লাভ, মানে হচ্ছে আনকন্ডিশনাল লাভ, নিঃশর্ত ভালোবাসা। 2 নম্বর হচ্ছে কেয়ার, মানে যত্ন। আর 3 নম্বর হচ্ছে অ্যাফেকশান, চোরা বালির মতো আমাকে সে ভালোবাসবে। তা দাম্পত্য জীবনে রসায়নে যখন পরকীয়াটা আসে, এই পরকীয়াটা হচ্ছে খুব ডেঞ্জারাস জিনিস। কারণ দাম্পত্য জীবনটা হচ্ছে একটা সুখী সাজানো বাগানের মতো, আর পরকীয়া হচ্ছে অ্যাডভেঞ্চার প্রচুর, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা। সব সময় মনে হয় কোনো সাপদ এসে আমাকে আক্রমণ করবে এবং জানাজানি হয়ে যাবে একদম। এবং তার সাথে তো এই রোগগুলো আছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেগুলো আসার সম্ভাবনা। তাই পরকীয়াটা
মানে শুনতে ভালো লাগে, একটা জীবনে মধ্যবয়সে মিড লাইফ ক্রাইসিসে আসার পর মনে হয় আর এখন তো সোশ্যাল মিডিয়ার অবারিত দ্বার, তুমি উইন্ডোজ। আপনার পেশেন্টদেরকে পরকীয়া করতে বলেন মন ভালো রাখতে, নাকি বারণ করেন? ঠিক বুঝতে পারছি না আপনার ব্যাখ্যা। দেখুন, মরালিটিতে তো কখনোই একটা দাম্পত্য জীবনের বাইরে কোনো যাওয়ার জায়গা নেই, কিন্তু নার্চারিং অফ দ্য রিলেশনশিপ বলে একটা টাইম আছে। সেই টার্মটা কি, যে তুমি গাছের গোড়ায় যেরকম জল ঢালো, তেমনি সম্পর্কের গোড়াতেও তোমাকে জল ঢালতে হবে, নাহলে আমার গাছ শুকিয়ে যাবে, সম্পর্ক। এখন ব্যস্ত জীবনে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কর্মরত অবস্থায় ধরো আমরা 8, 10, 12 ঘন্টা কাটাচ্ছি, ওদিকে আরেকটা মানুষ রয়েছে, তার কেয়ার নেই। এবার যখন আমরা আমাদের কোনো অফিস কলিগের সাথে, যার সাথে দীর্ঘ সময় একসাথে কাটাচ্ছি, ইনভ্যারিয়েবলি তা একটা দুর্বলতা জন্মায়, এবং দুর্বলতা থেকে আসে পরকীয়া। এই পরকীয়া থেকেই কিন্তু আজকে এত দুর্ঘটনা ঘটছে। তুমি শৈলশহর শিলংয়ে দেখা যাচ্ছে মধুচন্দ্রিমার 21তম দিনে গিয়ে ওয়াইফ একদম ভাড়াটে খুনে নিয়ে তার হাজব্যান্ডকে করছেন, এবং তারপরে তুমি কলকাতা শহরের বুকে আশেপাশে দেখছো সুটকেসের মধ্যে 3-4 টুকরো করে লাশ ঘুরে বেড়াচ্ছে, এবং একসাথে আত্মহত্যা, খুন, এইসব ঘটনা ঘটছে। কারণ একটাই, আমাদের সিগময়েড ফ্রয়েড মনস্তত্ত্বে বলে গেছেন যে লস অফ লাভ অবজেক্ট, আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু, সেটা যেন কখনোই আমাদের দিক থেকে হারিয়ে না যায়। তাই কাঙ্ক্ষিত বস্তুটা যদি চলে যায়, সেই অপমান, সেই আত্মশ্লাঘা মানা যায় না। তাই পার্টনারের প্রতি যখন আনফেথফুল হয়, তখনই কিন্তু এই পরকীয়ার জন্য খুন এবং এই সমস্যাগুলো ঘটে। শুধু তুমি মনে রাখো একটা কথা, উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ক্ষেত্রে আমরা যখন দেখেছি ওথেলো যে মাস্টারপিস, সে ওথেলোতে ডেসডিমোনাকে সন্দেহের বশে কিন্তু ওথেলো খুন করেছিল। ওথেলো একটু দেখতে অত সুন্দর ছিল না, আর ডেসডিমোনা ছিল অপরূপা। যখন ওথেলো বাড়ি থেকে বেরোতো এবং ফিরে আসতো, মনে করতো হয়তো আমার ডেসডিমোনা অন্য কোনো পরকীয়ার সাথে যুক্ত। এই জিনিসটাকে আমরা বলি ডিলিউশনাল ডিসঅর্ডার, ডিলিউশন অফ ইনফিডিলিটি, এবং এর থেকে কিন্তু ভয়ানক ব্যাপার, তাকে কিন্তু খুন করেছিল, এবং ওই পোর্ট্রেটে দেখানো হয়েছিল চরিত্রায়নের মাধ্যমে। তাই এই পরকীয়ার এতগুলো বিপদ আছে, পরকীয়া করতে গেলে যথাযথভাবে যদি সতর্ক না থাকা যায় তাহলে বিপদ। আর এবং চিকিৎসকের আমি কখনোই বলবো না হেলদি রিলেশনশিপ, দাম্পত্য জীবনের সুখ হচ্ছে সেটা আলাদা। নতুন করে নিজের মানুষটাকে চিনুন, জানুন, বিভিন্ন অ্যাঙ্গেলে সেটাকে এক্সপ্লোর করুন, এবং এক্ষেত্রে দুজনকেই কিন্তু সমমনোভাবাপন্ন হতে হবে। বাহ, মানে ওই দীর্ঘদিনের মানে গতে বাঁধা জীবন থেকে একটু সেখানে টুইস্ট আনতে হবে, তাহলে পরকীয়া মাঝখান থেকে ঢুকে পড়ার চান্সেস কম। বাহ, খুব ভালো। এই জায়গা থেকে একটা প্রশ্ন মাথায় এলো, তাহলে কি সন্দেহ করাটা, আমরা এটা আগে শুনতাম বা এখনও কেউ কেউ বলে প্রেমে তো একটু সন্দেহ থাকবেই, তা তোর প্যারামিটারটা ঠিক কি? সন্দেহ কোন পরিমাণে স্বাভাবিক, কোন পরিমাণে সেটা অস্বাভাবিক বা মানসিক রোগ? এটা খুব ভালো প্রশ্ন করেছো। সাসপিশিয়াসনেস আমরা বলছি, কোন জায়গা থেকে যাবে, এবং এই যে সন্দেহ করা, পার্টনারকে সন্দেহ করা একটা সাইন যে সে ইনসিকিউর ফিল করছে। হ্যাঁ, মানে আমাকে কয়েকদিন আগে আমার বউ বললো যে আমি তো একা থাকি কর্মসূত্রে, যেখানে যখন ডিউটি করতে যাই, বললো ফ্রন্ট ক্যামেরাটা অন করো, ব্যাক ক্যামেরাটা অন করলো, সবটা দেখে, তারপর আবার বলে যে একটু খাটের নিচটা দেখাও কেউ আছে কিনা। তো এইসব পরীক্ষায় সসম্মান্য উত্তীর্ণ হয়ে, এবং এটা একটা ভালো সাইন যে এত বছর পরেও যে সম্পর্কটা টিকে আছে এই একটা জায়গায়, বিশ্বস্ততার। এইবারে তুমি ওটা খুব কথা বললে, প্রথমে বলেছিল পাগল কাকে বলে, পাগলা কাহিকা, আর দ্বিতীয় বললে কোন জায়গাটা অবধি নর্মাল। এখানে একটা টার্ম আছে, আমরা বলি অটো নর্মাল, অটোপ্যাথোলজিক্যাল, হেটেরোনর্মাল, হেটেরোপ্যাথোলজিক্যাল। অটো নর্মাল মানে আমি নিজে মনে করছি আমি একদম ঠিকঠাক, আমি কাউকে বলবো না, কিন্তু অনেকে যারা খ্যাতিনাম মানুষজন আছে তাদের মধ্যে নার্সিসিস্টিক ইগোটা কাজ করে। কেউ হয়তো রাষ্ট্রপ্রধান হয়, কেউ হয়তো রাজ্যের প্রধান হয়, বা কোনো একটা শাসক বিরোধী যেই হোক, তারা মনে করে আমি হচ্ছি সর্বেসর্বা। তো এটা হচ্ছে অটো নর্মাল। অটোপ্যাথোলজিক্যাল মানে হচ্ছে আমি মনে করছি আমার মনে হয় কোনো খারাপ অসুখ আছে, প্রচুর টেস্ট করে বেড়াচ্ছি, একটা রিপোর্টে কিছু বেরোচ্ছে না। হেটেরো নর্মাল হচ্ছে সবাই মনে করছে আমি নর্মাল, কিন্তু আমার শরীরে একগুচ্ছ রোগ বাধা বেশি আছে, বা অনেক সময় একটা রূপ দেখাচ্ছে, আমি সকালবেলা দেখাচ্ছি একরকম রূপ আর বিকেলবেলা আরেক রকম। অটোপ্যাথোলজিক্যাল, হেটেরোপ্যাথোলজিক্যাল কনসেপ্টে শেষ যেটা রয়েছে সেটা হচ্ছে যে একমুখ দাড়িগোপ, অনেক কালের কালো ছোপ ছোপ, সে একটা ভিখিরির মতো দশা, কিন্তু সে অ্যাবসোলুটলি নর্মাল, কিন্তু তাকে সবাই মনে করছে খারাপ, তাহলে এটাকে বলে হেটেরোপ্যাথোলজিক্যাল। তাই নর্মালিটির কনসেপ্টটা আমাদের অনেকটা স্ট্যাটিস্টিক্সে আমরা করি, কত অবধি নর্মাল, কত অবধি অ্যাবনর্মাল। কারণ প্রত্যেকের কাছেই তার বউ বা তার স্বামী হচ্ছে অ্যাবনর্মাল, এবং মেয়েদের হচ্ছে সবচেয়ে মানে পারফেক্ট পার্সনটা হচ্ছে তার বাবা এবং তার দাদা, আর ছেলেদের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাবে তার মা খেতে আদর্শ মনে করে। তো এই জায়গাগুলো একটা টুইস্ট রয়েছে। তাই নর্মালিটি একটা কনসেপ্ট আছে, এবং সেখান থেকে ব্রিজ হয়ে যাওয়া। আর রাজনীতির আঙিনায় তো এখন আমার প্রচুর পোটেনশিয়াল পেশেন্ট, এই যত ভোটের এর বাদ্যে শুরু করবে। এই যে আমাদের কথা, শব্দ চয়ন,
রাজনীতিকদের কাছ থেকে আমরা যেটা পাচ্ছি, আমরা যে মানসিক রোগী বলছি না, কোথাও আমাদের রাজ্য, আমাদের দেশেরই বলা ভালো, সেখানে রাজনীতিকরা কোথাও কি কম বেশি মানসিক রোগে ভুগছেন? নাহলে এই ধরনের ভাষা, এই ধরনের শব্দ, এত কাদা ছোড়াছড়ি, যেখানে অপ্রাসঙ্গিক কথা, ব্যক্তিগত আক্রমণ, এটা তো রাজনীতিতে মানায় না। তাহলে তারাও কি খানিকটা মানসিক রোগী? এই যে দেশভাগের পরে আমাদের যে অজন্মা রাষ্ট্রটা তৈরি হলো, যারা সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে, তারপরে শুরু হয়েছে এই বিগত 15 বছর ধরে ভাষা সন্ত্রাস। ভাষার কোনো লাগাম নেই, উত্তেজনায় গাল ফুলিয়ে ফুলিয়ে, এবং সবচেয়ে হচ্ছে লিঙ্গ বৈষম্যটা এখানে এমন বেশি, এবং মহিলাদেরকে অপমানজনক কথাবার্তা বলা, সে যে রাজনীতিই করুক না কেন, বা একটা জায়গায় বিপক্ষ দলের যদি কেউ রাজনীতি করেন বা তার মুখপাত্র হন, সে তার পয়েন্ট অফ ভিউতে এমন স্টিক করে থাকবেন, কারণ নাহলে তার নম্বর কাটা যাবে তার পার্টির কাছে। তা তখন ভাষা সন্ত্রাসের জন্ম হয়। ভাষা সন্ত্রাসের বিভিন্ন আঙ্গিক আছে। গোদাভাবে কেউ বলছে, যে হয়তো জানে না, সে বোম মেরে দেবো কথা বলছে, বা কেউ হয়তো একটা জায়গায় একটা সুন্দরভাবে বলে দিচ্ছে যে আমরা থান পাঠিয়ে দেবো, সাদা থান পাঠিয়ে দেবো। তা এইগুলো তো একটা জায়গায়, কিন্তু ব্যক্তিগত আক্রমণের যে জায়গাটা, সেটা করে। আমরা দুর্ভাগ্যজনক, আমি বিধানসভায় কয়েক বছর আগে গেছিলাম, এবং আমার অনেক বন্ধুবান্ধব আছে, সেখানে আমি দেখি সব দলের রাজনীতির লোকজন কিন্তু একসাথে গোল টেবিলে বসে আড্ডা মারছে, গল্প করছে। আর তাদের যারা গ্রাসরুট ওয়ার্কার, সেই গ্রামে বসে তারা একে অন্যের বাড়িতে বসে বসে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ায় প্রাণ যায়। তা এই যে রাজনীতির আঙ্গিনাগুলো রয়েছে, এইখানে প্রত্যেকেই কম বেশি নার্সিসিস্টিক। আজকে যদি মজা করে বলা হয়, 1939 থেকে 1945 সালের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, যদি অ্যাডলফ হিটলারের ট্যাঙ্কে একটু লিথিয়াম বা ডাইভ্যালপ্রয়েস বা ওলানজাপিন মিশিয়ে দেওয়া হতো, মুড স্টেবিলাইজার হিসেবে কাজ করতো, তাহলে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটতোই না। তা এই যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে এরকম সম্ভাবনা রয়েছে, যেই নার্সিসিজম ছিল হচ্ছে গ্রিক গড, একজন নার্সিসাস, যে নিজের আয়নায় নিজের ছবি দেখে আত্মপ্রেমে মজে গেছিল যে আমার চেয়ে এত সুন্দর কেউ হতে পারে। তাই পলিটিক্যাল ইয়ের মধ্যে একটা নার্সিসিজম রয়েছে। সে তুমি যতই নিচু স্তর থেকে উঠে আসা লোক হয়, যেই তুমি ক্ষমতা পেয়ে যাবে, ক্ষমতা যখন তোমার মাথায় চেপে যাবে, তখন তুমি একবার অন্ধ হয়ে যাবে। এটা কি বিশেষ কাউকে বলছেন? আমার কোনো বিশেষ অতিথি নেই, আমার তো সবাই পোটেনশিয়াল পেশেন্ট। কেন আই উইল লুজ এ পেশেন্ট? আমার কাছে তো সবার সাদর আমন্ত্রণ। বাদিক দিয়ে দরজা দিয়ে সিপিএম পার্টির লোক ঢুকছে, ডান দিক থেকে তৃণমূলের ঢুকছে, সামনে থেকে বিজেপির ঢুকছে, সবাই। মানসিক সমস্যা তো কাউকে আসবে না এমন হতে পারে না। সবচেয়ে দুর্ভাগ্যজনক, তুমি যদি বলো আরেকটা যে গ্ল্যামার ওয়ার্ল্ডের আছে, সেই গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা আছে, একটা সময় আমরা কোভিড অতিমারিতে দেখেছি অনেক সময় কাজ হয়নি, এবং টলিউড ইন্ডাস্ট্রির অনেক নায়ক নায়িকাও কিন্তু আত্মহনন করার চেষ্টা করেছেন বা করেছেন। তো তখন তারা আমাকে বলতেন যে স্টার্ট লাইট, ক্যামেরা রোলিং, অ্যাকশন, এইটা শুনতে না পারলে তাদের মধ্যে একটা গভীর ডিপ্রেশন হতো, এবং সে কারণে অনেকে সুইসাইডও করেছে যখন তাদের কাজ নেই বা আস্তে আস্তে বয়স হয়েছে বা একটু হারিয়ে যাচ্ছেন লাইমলাইট থেকে, তারা সেটা মেনে নিতে পারেন না। মানে এই জায়গাটাও একটা এই মানসিক পরিবর্তন বা সেই স্টেজের পরিবর্তনটাকেও তো আমার মনে হয় খুব স্বাভাবিকভাবে নেওয়া উচিত। প্রচারের আলো আর পাদপ্রদীপের অন্ধকার, এই দুটোর মধ্যে যে কন্ট্রাস্টটা, সেটা হচ্ছে একটা জলপ্রপাত, নায়েগ্রা জলপ্রপাতের মতো নেমে আসে। এবং আমি দেখেছি ক্ষমতাটা কি জানো তো, ক্ষমতা আজকে প্রত্যেক রাজনৈতিক দলের ক্ষেত্রে তোমার নিজের দলের লোকই হচ্ছে তোমার সবচেয়ে বড় শত্রু, প্রতিপক্ষ দলের নয়। এবং তোমার পয়েন্টটা যদি সকালে 9 আউট অফ 10 থাকে দলনেতা বা দলনেত্রীর কাছে, তাহলে সেটা সন্ধ্যেবেলায় 3 আউট অফ 10 হয়ে যাবে, কারণ তোমার কাজ সারাদিনে কী হচ্ছে। আর কান ভাঙানোর লোকের অভাব নেই। তাহলে যে মানুষটা আগে একটা পূর্ণ মন্ত্রী ছিল, সে এখন হাফ প্যান্ট পরা একজন সাধারণ যদি দলীয় নেতা হয়ে থাকে, তাহলে তো সেটা নিতে পারবে না। আচ্ছা স্যার, আমরা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে ছিলাম, এখান থেকে একটা কথা মাথায় এসেছিল তখন, শাশুড়ি বৌমার এই যে চিরন্তন একটা দ্বন্দ্ব, এটাও কি কোথাও একটা মানসিক সমস্যা? ছেলে আমার আর হাজব্যান্ড আমার, এই দুই আমারে কি শুধু এই আমি মানে আমার ব্যাপারটার জাঁতা কলে কি হাজব্যান্ডরা পড়ে যান? দেখো, ডোনাল্ড ট্রাম্পের সাথে ভ্লাদিমির পুতিন একসাথে কফি খাবেন, ভারত পাকিস্তানের যুদ্ধ থেমে যাবে, কিন্তু শাশুড়ি এবং ননদার সাথে বৌমা কোনোদিনও মেশেনি মিলবে না, তেলে জলে মিশতে পারে। তা ওই জায়গাটা প্রথমত হচ্ছে যে এটা একটা অদ্ভুত একটা সাইকোলজি ক্রিয়েট করে। যখন মা বা বোন তার বাড়িতে যখন ভাইয়ের বা দাদার বউ আসে, একটা অদ্ভুত ইনসিকিউরিটিতে বুঝবেন যে আমরা মনে হয় এবারে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, একদম আমরা আমাদের ফিনান্সিয়াল সাপোর্টটা পাবো না। এইবারে বউ যখন আসে, একটা যেদিন থেকে ছেলেদের বিয়ে করে শ্বশুরবাড়ি যেতে হবে, আমার তো মনে হয় ছেলেদের এই সমস্যাগুলো হবে, কোনো মহিলার কোনো সমস্যা হবে না। এবার যখন এই জায়গাটা আসছে, তখন বৌমা আসছে নতুন করে একটা নতুন জায়গায় শুতে। আজকে তুমি বাড়িতে পড়ে পায়ের উপর পা তুলে শুয়ে ঘুমিয়ে থাকতে পারো সকাল 10টার অবধি বাপের বাড়িতে, শ্বশুরবাড়িতে তোমার 6টার মধ্যে তৈরি হয়ে শাড়ি পরে রেডি হতে হবে। এবার আমাদের অবস্থাটা ভাবো, আমরা যারা ছেলেরা
এদিকে রয়েছে মা আর এদিকে রয়েছে বৌমা, এবার কাকে খুশি করবো? দুদিকেই বিপদ। তা মাকে আমি একটা খুব মজার জিনিস করেছি, মাকে বলি দেখো তোমার সন্তান তোমাকে তো ভালোবাসবে, কিন্তু বৌমা যদি এরকম করে ওর সাথে তোমাকে সারা জীবন কাটাতে হবে, তখন আমাকে চলে যেতে হবে। তুমি যদি একটু ভালোবাসো তাহলে ভালোভাবে মিশে যাবে। বৌমাকে বলে দেখো তুমি কি যদি আমার মাকে একটু যদি ঠিক করতে পারো, একটু মেলামেশি করতে পারো, ক্ষমা ঘেন্না করে, তাহলে দেখবে আমি কিন্তু তোমার বাবা মার মানে আমার শ্বশুর শাশুড়ির সমস্ত যত্ন নেব। এই করতে গিয়ে কিন্তু খুব ভালো মিলে যায়। তো এইটা যে দাম্পত্য জীবনের সাথে একদম শ্বশুর শাশুড়ি, ননদ দেওর, ভাসুর, যা অসুর মানে যা আছে তাদের সবাইকে মিলিয়ে দেওয়ার একটা জায়গা হচ্ছে যে এইভাবে আমরা যদি সমন্বয় করতে পারি, এবং এটাই সুখী দাম্পত্যের চাবিকাঠি। ঠিক স্যার, অতিরিক্ত নীল ছবি দেখা, অতিরিক্ত অশ্লীল ছবি দেখা বা সেটা রোজ দেখা সময় পেলেই, এটা কি একটা কোথাও মেন্টাল ডিসঅর্ডার, মানসিক রোগের লক্ষণ? দেখো এখন আমাদের যা ভিউজ হয়, এই যে পডকাস্টের যা ভিউজ হবে, তার চেয়ে আমাদের জনিদা বা সানিদি এরা যারা আছেন ব্লু তারকা, তাদের ভিউয়ারশিপ এখন মানে প্রচণ্ড বেশি। ভারতবর্ষের অর্থনীতি ধসে যাচ্ছিল 42 দিনের লকডাউনের সময়, যখন মদ্যপান বন্ধ হয়ে গেছিলো। আরেকটা হয়ে গেছিলো ব্লু ফিল্মের ট্র্যাকিং, পর্নোগ্রাফিক যখন ট্রাফিকিং করে দেওয়া হয়েছিল, তখন তো যায় ত্রাহি মধুসূদন অবস্থা। তা পর্নোগ্রাফি জিনিসটা তো ব্লু ফিল্ম আসবে, কারণ একটা সময় ভালো হয়েছে, কারণ আমরা যেহেতু মনোরোগ এবং যৌনরোগ বিশেষজ্ঞ, আগেকার দিনে সেক্স এডুকেশনটা খুব টাফ হতো বলা, কারণ আমাদের এই সেই কুনো ব্যাঙের জননতন্ত্র বেঙ্গলি মিডিয়ামে পড়ানো হতো, তারপরে একেবারে সোজা কেউ জানতোই না, এবং সুহাগরাত এক্সপিরিয়েন্স, বিরাট ভয় পেয়ে যেত আজ কী হবে। এখন অনেক সোজা, পর্নোগ্রাফি এখন ডোর স্টেপ। কেউ পর্নোগ্রাফি দেখে না এরকম কথা ভুল। যেরকম ম্যাস্টারবেশন পুরুষরা করে না, এটা বলা ভুল। 99% পিপল ডু ম্যাস্টারবেট অ্যান্ড রেস্ট 1% আর লায়ার। 100% পুরুষ মানুষই হস্তমৈথুন করেন, এবং বিবাহিত পুরুষ মানুষও করেন 70% ক্ষেত্রে, যখন অপরচুনিটি পায় না। কারণ তার বউয়ের একদিন মাথা ব্যথা থাকে, একদিন শ্বশুর বাড়ির বা বাপের বাড়ির লোক এসে থাকে, কোনোদিন তার পিরিয়ড শুরু হয়ে যায়, ইত্যাদি প্রভূত কারণে। তো এইবারে আমরা যখন এই পর্নোগ্রাফির জায়গাটা আসছি, পর্নোগ্রাফিটা কী হচ্ছে যে এক্সেসিভ পর্নোগ্রাফিক অ্যাডিকশানটা হয়ে যায়, সেটা একটা রোগ। কারণ আমি সারাদিন যদি প্রি অকুপাইড থাকি, সারাদিন ধরে আমার এই পর্নোগ্রাফির চিন্তাটা মাথার মধ্যে ঘুরেই যাচ্ছে, তখন কিন্তু সেইটা একটা রোগের পর্যায়ে যাচ্ছে। হ্যাভিং সেড দ্যাট, ছেলেদের বলবো যারা দেখছো বা মেয়েরাও যারা দেখছে, তারা মনে করে যে এই যে ওয়েস্টার্ন স্টাইলের যে পর্নোগ্রাফি যেটা দেখানো হয়, সেটা ইন্ডিয়ান মেথডে কিন্তু চলে না। কারণ ইন্ডিয়ান মেথডটা এখনও তুমি যদি খাজুরাহোতে গিয়ে দেখো, অজন্তা এলোরার গুহচিত্র দেখো, বাদশায়নের কামশাস্ত্র পড়ো, ইন্ডিয়ান মাইথোলজিতে কিন্তু আমরা কিন্তু সেক্সের জনক, আমাদের শাস্ত্র দেখিয়েছে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে আমাদের ভারতীয় পুরুষ এবং বিশেষ করে বাঙালিরা সেক্সের দিক থেকে বহু গুণ পিছিয়ে আছে। কারণ বাঙালিরা শুনি রোম্যান্টিক হয়, কিন্তু যখনই এই জায়গাটায় আসে তখন দেখা যায় প্রত্যেকে আমরা সদা ব্যস্ত, 2টো মোবাইল, 3টে করে সিম, সকাল দুপুর রাত সন্ধে, বাড়ি যাচ্ছি খালি ঘুমোতে, এবং তখন সেক্সটা চলে লাভ মেকিং। যদি রাত্রি 8টায় সেক্স করতে হয়, সকাল 8টা থেকে তৈরি হতে হয়। তুমি দেখেছো রোজা সিনেমাতে অরবিন্দ স্বামী তখন মধুকে পেছন থেকে জড়িয়ে ধরছে, দ্যাট ইজ দ্য বিগিনিং সেক্স, তাই না? তাহলে সমাজে সেইভাবে একটা প্রিঅ্যাম্বল, সেক্স করার সময় একটা কোজি এনভায়রনমেন্ট চাই, সেখানে মোবাইল সুইচ অফ থাকবে, টেলিভিশনটাকে বন্ধ করে রাখা হবে, এবং তখন পরস্পরকে আদর করা। আমি তো বলি 3 রকম খেলা একদম, একটা হচ্ছে ফোর প্লে, খেলার আগে খেলা, মাঝের যে খেলাটা আসল খেলা ইন্টারপ্লে, সেটা খুব জোর 5 মিনিট স্থায়ী করতে পারে। হ্যাঁ, তো সেটা এই জায়গাটাই যে যদি এক্সেসিভ কেউ দেখে, সেটা দাম্পত্যে প্রভাব ফেলে। তো মানে তখন নিজের স্ত্রীকে, ওই যে আপনি যেটা বললেন যে ওয়েস্টার্ন সেই সমস্ত দেখে, সে তো সেই নারীকে ভাবছে, তার স্ত্রী তো অবভিয়াসলি সেই ব্যাপারটা তাকে দিতে পারছে না, তাহলে কোথাও গিয়ে তো একটা দাম্পত্য সমস্যা তৈরি হয়। দেখো তুমি সবসময় ছেলেদের মিসোগাইনিস্টিক কথা বলো, তুমি কিন্তু আবার তোমার দিকে সম্পর্কটা বললে যে সম্পর্কটা ছেলেদেরাই করছে, মেয়েরা নয়। না, ঠিক তা নয়, দুটো দিক থেকে সমান। এটা হচ্ছে এক হাতে তালি বাজে নয়। আমি বলবো এই খেলায় পাস করলে দুজনেই পাস, ফেল করলে দুজনেই ফেল, এবং সেক্সের খেলায় অনার্স পেলে দুজনেই অনার্স। তা প্রথমত এই এক্সেসিভ পর্নোগ্রাফিক দেখা তার দাম্পত্য জীবনে সমস্যা ফেলে ঠিকই, কিন্তু সেক্সুয়াল ডিজায়ার যদি বাড়তে থাকে, তাহলে একটা অবদমিত সেক্স কিন্তু আরও বেশি ক্ষতি করে। তুমি মনে করবে যে আমাদের শহরে এই যে যত ধর্ষণ এগুলো হচ্ছে, ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে পারভার্সন, এবং যারা করছে তাদের মধ্যে কোনো না কোনো সাইকোলজিক্যাল ইস্যু রয়েছে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, তারা অপরচুনিটি পাচ্ছে না। আরেকটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে আন্ডার ইনফ্লুয়েন্স, যেমন ড্রাগস, যেমন অ্যালকোহল, এগুলো তো ভীষণভাবে এগুলো থেকে পরকীয়ার দিকে এবং তার সাথে বিকৃত যৌন রুচির দিকে আমাদের নিয়ে যাচ্ছে। কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটাই কথা, যে আমরা যখন সুযোগ পাই না দিনের পর দিন, আগে জিজ্ঞেস করতে হবে যে ফ্রিকোয়েন্সি অফ সেক্স কত, 7 দিনে কবার হচ্ছে, মাসে কবার হচ্ছে, তবে তো বুঝতে পারবো।
তাই দেখা যাচ্ছে আলাদা হয়ে গেল। বিয়ের প্রথম বছরটায় দুজনের মধ্যে রোম্যান্টিক সিজন, ঘুরতে যাচ্ছে কোথাও শৈলশর, মেঘালয় বা শিলিগুড়ি বা সুইজারল্যান্ড, কিন্তু তারপরে যখন একটা সন্তান হয়ে গেল, বিশেষ করে এখানে মায়েরা কিন্তু এই বাচ্চা মানুষের দিকে চলে যায়। দ্বিতীয় বাচ্চাটি হওয়ার পর চ্যাপ্টার ক্লোজ, কিন্তু তারপরে তো আর সেই লাভ মেকিংই হয় না। লাভ মেকিং ইজ অ্যান আর্ট, করতে হয়, এবং যদি ঠিকমতো সেক্সুয়াল অ্যাক্টিভিটি না হয় তাহলেই কিন্তু পরকীয়া কিন্তু টোকা মারার সম্ভাবনা বাড়ে। তার মানে দিদি বৌদিরা যারা এখন দেখছেন বা আমার বন্ধুরা, তারা বুঝতে পাচ্ছেন তো, এই যে স্বামী ভালোবাসে না বা স্বামী পরকীয়ার দিকে চলে যাচ্ছে বা অ্যাটেনশনটা নেই, এটার অনেকটা পার্ট জুড়ে কিন্তু আমি আপনি আমাদেরও একটা রোল আছে। সেখানেও কিন্তু সেই অ্যাটেনশনটা যাতে তার থাকে, সেটার জন্য আমাদেরকেও কিছু করতে হবে। বা খুব ভালো একটা কথা আছে তো, গান ছিল যে সজনা হ্যায় মুঝে সজনী কে লিয়ে। আমি এত অলংকার পরে কার জন্য যাবো? বিয়ে বাড়িতে পার্টি করতে যাব? আমি যদি ঘরের মধ্যে নিজে না সাজি, আমার স্বামী যখন শেষে এসে দিনের শেষে আমাকে সুন্দরী না পায়, তাহলে আমার সেই সেক্স বোধ জাগ্রত কীভাবে হবে? আচ্ছা, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড বা এই যে আধুনিক ব্যবস্থা, কোথাও একটাই যে আমরা একটু আগে কথা বললাম যে যেটা যেভাবে বেড়ে গেছে, এবং এটা কি এর কারণ হতে পারে? মানে স্মার্টফোনে যে সবসময় সব কিছু অ্যাভেলেবেল দেখা, যেটা বাচ্চা, বিশেষ করে কিশোর বয়স সন্ধিতে যারা রয়েছে, তাদের তো অনেক বেশি ইন্টারেস্ট এই বিষয়গুলোকে নিয়ে, কোথাও কি তাদের মধ্যে এফেক্ট ফেলছে বা এটার কারণ কি সত্যি স্মার্টফোন? দেখো, আজকে 23 বছর হয়ে গেল এই প্রফেশনে আছি। প্রথম 5 বছর তো প্রায় মাছি তাড়াচ্ছিলাম, এবং যেহেতু ভট্টাচার্য বামুন, তাই ভাবছিলাম একটু পুজো টুজো করে সময় কাটবে। তা স্মার্টফোনটা আসার পর থেকে আমি প্রতি বৃহস্পতিবার এটাকে পুজো দিই, লক্ষ্মীবার তো। তার কারণ হচ্ছে এটা আসার পর আমার পেশেন্ট অনেক বেড়ে গেছে। যত ঝগড়া ঝাঁটি অশান্তি প্রত্যেকটা, এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে বাচ্চাদের মধ্যে, বাচ্চাদের খাওয়ানোর জন্য সেই শুরু করে দিচ্ছে স্মার্টফোন দিয়ে দেওয়া। আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ আইএপির যে গাইডলাইন আছে, সেটা হচ্ছে 2 বছরের নিচের বাচ্চা কোনোভাবেই স্মার্টফোন ইউজই করতে পারবে না, এক্সেপ্ট লং ডিস্টেন্স কল উইথ দ্য পেরেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস। দাদু দিদা বা বাবা মা কেউ একজন আমেরিকায় থাকে, তার সাথে কথা বলার জন্য। 2 থেকে 10 বছর পর্যন্ত আমরা 1 ঘন্টা কিউমুলেটিভ দিতে পারি, দ্যাটস টু ফর অ্যাকাডেমিক পারপাস, কারো অনলাইনে ক্লাস করতে হবে বা কিছুর জন্য। এবং 18 বছর পর্যন্ত সারাদিনে 2 ঘন্টা। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, বিহেভিয়ার অ্যাডিকশনের যুগ এখন। কেমিক্যাল অ্যাডিকশানে আমরা জানি যে মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, হেরোইন এগুলোতে হয়, আর কেমিক্যাল অ্যাডিকশানে ওই একই ডোপামিন কিক হয় এবং ব্রেনের ওই একই সার্কিট কাজ করে। আমরা কিক সিনেমাটা দেখেছি, একজন বিখ্যাত চলচ্চিত্রে দেখিয়ে দিয়েছে যে কীভাবে ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া অফ দ্য মধ্য মস্তিষ্কে যে জায়গাটা থেকে নিউক্লিয়াস অ্যাকুম্বেন্সের প্রিফ্রন্টাল কর্টেক্সের যে ডোপামিন কিক, এই ডোপামিন কিকটা দুটো দিকে আসে, একটা হচ্ছে ড্রাগস নিলে, একটা হচ্ছে সেক্স করলে। কিন্তু এখন এই বিহেভিয়ার অ্যাডিকশন মোবাইলের জন্য, তুমি দেখবে আগে আমরা টেস্ট ম্যাচ দেখতাম, তারপরে আমরা ওয়ানডে ম্যাচ দেখলাম, এখন আমরা T20 ম্যাচ দেখি। তেমনি আগে দেখবে লং পোস্ট, আমাদের পডকাস্টেও তুমি দেখো, যদি আমরা ছোটো ছোটো রিল বানাই তাহলে 1 মিনিটের মতো খুব ভালো ভিউ হবে, কিন্তু এই টানা 30 মিনিট করে ভিউ হবে না, কারণ পিপল উইল লুজ দেয়ার ইন্টারেস্ট অন দ্য পার্টিকুলার ম্যাটার। তাহলে এই অ্যাটেনশনটা, আমাদের অ্যাটেনশন স্প্যানটা খুব ছোটো হয়ে যাচ্ছে, আমরা তিরিং বিরিং করে লাফাচ্ছি, আমাদের মধ্যে ইনঅ্যাটেনশন, হাইপার অ্যাক্টিভিটি এগুলো বেড়ে যাচ্ছে। তাই এটা আসার পর আমার তো বেড়েছে পেশেন্ট, আর পেশেন্ট যেভাবে বাড়ছে আরও দিনে দিনে বাড়বে, কারণ আমরা এটাকে পুরো অন্তর্জালে যেভাবে জড়িয়ে পড়ছি, তার থেকে যে এক পর অসামাজিক কাজকর্মগুলো হচ্ছে, নেট জুনিয়র যে অন্তর্জালে ক্যাটফিশ হচ্ছে, তার সাথে তার যতটুকুলো ফ্রড কেসগুলো আসছে, প্রত্যেকটা জায়গার উৎস কিন্তু এই মোবাইল ফোন, এবং পরকীয়ার উৎস এটাই। ক্যা বাত, এত সুন্দর করে আপনি বুঝিয়ে দিচ্ছেন। মানে সিরিয়াসলি আমি এরকম ডাক্তারবাবু কিন্তু খুব কম পেয়েছি আমার জীবনে এবং অনুষ্ঠান করতে গিয়ে। থ্যাংক ইউ স্যার। আমার তো লোকে বলে আমার নাম রঞ্জন, আমি চিত্তরঞ্জন করি, মনোরঞ্জন করি, সুরঞ্জন করি, প্রভঞ্জন করি না, রমণী রঞ্জন একেবারেই নই, আর আমাকে প্লিজ নিরঞ্জন করে দেবেন না। স্যার, সব মিলিয়ে যে মানসিক রোগের সমস্যায় আমরা কথা বলছি আজকে এই টপিকে, একটা কথা বলুন যে মানসিক রোগ যে হচ্ছে, বা আমি ভাবছি আমি সুস্থ আছি, এর কি কোনো লক্ষণ আছে? বা আমি কিভাবে বুঝবো আমার পরিবারের এই সদস্যটা কোথাও একটা মেন্টাল ডিসঅর্ডার, মানসিক রোগী হতে চলেছে বা হচ্ছে? বোঝার দরকার নেই, ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে দেখিয়ে দিয়েছে 2015-16 সালে যে আমাদের 143 কোটি ভারতবাসীর মধ্যে এখন 15 কোটি ভারতবাসী মানসিক সমস্যায় রয়েছে। তার মধ্যে 14 কোটি রয়েছে কমন মেন্টাল ডিসঅর্ডার, 1 কোটি রয়েছে সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার। মানে ডিপ্রেশন হচ্ছে এখন পৃথিবীর 1 নম্বর অসুখ। তা প্রতি 7ম ভারতীয়র একজন হচ্ছে কোনো না কোনো মানসিক সমস্যা আক্রান্ত। ডিপ্রেশনটা এমনভাবে বাড়ছে যে এখন আমরা তো মজা করে আমি পেশেন্টদের বলি যে 1-এ 1 টেনশন, 2-এ 1 সুগার, 3-এ 1 হচ্ছে হার্টের অসুখ, 4-এ 1 বাতের ব্যথা এবং 5-এ 1 ক্যান্সার। তুমি দেখো কলকাতায় বাইপাসে সব বড় বড় হাসপাতাল ক্যান্সার ইউনিট খুলে ফেলেছে, কারণ একটা ক্যান্সারের পেশেন্ট মানে তার 20 লক্ষ টাকা বিল হবে।
তো এই জায়গা থেকে ডিপ্রেশন যেভাবে বাড়ছে এবং আত্মহত্যা, আমরা 10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস এবং 10ই অক্টোবর আমরা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আমরা উদযাপন করি। প্রতি 3 সেকেন্ডে সারা পৃথিবীতে একজন আত্মহত্যার চেষ্টা করছে, প্রতি 40 সেকেন্ডে একজন মানুষের নাম জীবনের চিরতরে মুছে যাচ্ছে। ভারতবর্ষে 2023 সালে 1,70,000 মানুষ আত্মহত্যা করে, সারা পৃথিবীতে 8 লক্ষ মানুষ এবং ভারতবর্ষে 1.7 লাখ আত্মহত্যা করেছেন। এবং এটা একটা টিপ অফ দ্য আইসবার্গ। এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য, অনেক আত্মহত্যার কথা আমরা জানতেই পারি না, কারণ পুলিশি হয়রানি হবে, লোকে জানতে পারছে না। মানসিক সমস্যা আগেও ছিল এবং তার মধ্যে যেটা স্কিজোফ্রেনিয়া, যেটা সবচেয়ে ভয়ানক রোগ, যেটা নিয়ে তোমার 15 পার্ক এভিনিউতে দেখানো হয়েছে কঙ্কনা সেন শর্মা এবং আমরা দেখেছি অপর্ণা সেনের চরিত্র আনে। তা সেইখানে আগেকার দিনে আমাদের দেখানো হতো যে মানসিক রোগ মানে সেই ব্রেনে কারেন্টের চার্জ দেয়, ওয়ান ফ্লিউ ওভার দ্য কুকুজ নেস্ট, কী ভয়ানক অবস্থা। বা পাগলা কাহিকা সিনেমা, কিশোর কুমার অনেক মজা করেছে, হাফ টিকিটে দেখিয়েছেন। কিন্তু আমরা যদি এখন তুমি দেখো যে কটা বেস্ট হিচকক থ্রিলারের কথা ভাবো, তুমি দশম অবতার থেকে শুরু করো, প্রত্যেকটার মধ্যে কিন্তু কার্তিক কলিং কার্তিক, ভুল ভুলাইয়া, প্রত্যেকটার মধ্যে কোনো না কোনো মানসিক রোগকে পোট্রে করা হয়েছে। তাই মানসিক রোগটা নিয়ে একটা মানুষের একটা অদ্ভুত একটা আলো আধারী পরিবেশ রয়েছে। কেন আগে বলা হতো এটা একটা সিউডো সায়েন্স, সায়েন্সের কি নেই, কিন্তু এখন আগামী দিন আসবে আমি হয়তো তোমার মাথায় একটা ব্রেন চিপ ঢুকিয়ে দেবো এবং এখান থেকে ব্লুটুথ দিয়ে সেরোটোনিন, ডোপামিন, নরএপিনেফ্রিন করে চেঞ্জ করে আমি তোমার ডিপ্রেশন, অ্যাংজাইটি সারাতে পারবো। হোপ সায়েন্স যেভাবে এগোচ্ছে। তা এই মানসিক সমস্যাগুলো সব হচ্ছে, মুন্না ভাই MBBS এটা বলেছেন, কেমিক্যাল লোচা। এই অল অ্যাবাউট 3 মোনোঅ্যামিন। সেরোটোনিন এটা কমে গেলে মন খারাপ লাগবে, নরএপিনেফ্রিন এর কারণে অ্যাংজাইটি হবে, বুক ধরফর, হাত পা কাঁপা, গলা বুক শুকিয়ে যাওয়া। আর ডোপামিন এক্সেস হয়, স্কিজোফ্রেনিয়া, মানুষ উন্মত্ত হয়ে যায়, মারতে যায়। তেমনি মদ এবং গাঁজা এই দুটো খেলে সবচেয়ে বেশি মানুষের এই ডোপামিন সিক্রিশন হয় এবং তার থেকে মানসিক সমস্যা জন্ম নেয়। স্যার মেডিসিন ছাড়া মানে আমি কোন লেভেল অবধি, মানে এখনও মানসিক রোগের চিকিৎসা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা ট্যাবু, ভয় বা একটু লজ্জা, দ্বিধাবোধ, আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাব বা সাইকোলজিস্টের কাছে যাব, আমি পাগল নাকি যে আমি এটা, তো এখনও কোথাও একটা ট্যাবু রয়ে গেছে। মেডিসিন ছাড়া কি সম্ভব মানসিক রোগ নিরাময়? আমি যেদিন পোস্ট গ্রাজুয়েশনের কাউন্সেলিংয়ের পর সাইকিয়াট্রি সাবজেক্টটা নিয়ে আমি না বাড়িতে ঢুকতে পারছিলাম না, ভাবছিলাম যে এ তো পাগলের ডাক্তার বলবে, নিয়ে কি ঠিক করলাম না ভুল করলাম। এখন আমার চেম্বারে রোজ যটা পেশেন্টকে আমি নাম লেখাতে পারি না, সেই তারা বসে থাকে যে পাশে অন্য দিন কবে আবার তার অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়বে। সাইকিয়াট্রিস্টকে আক্ষরিক অর্থে বাংলা ভাষায় বলে মনোরোগ বিশেষজ্ঞ, চলতি বাংলায় বলে কিন্তু সবাই একটাই, পাগলের ডাক্তার। মনোবিদ কিন্তু আমরা নই, মনোবিদ মানে সাইকোলজিস্ট। এক চ্যানেল তো সেদিন আমাকে মনোরোগীও বলে দিল, মনোরোগী ডক্টর রঞ্জন ভট্টাচার্য। যাই হোক, তা সাইকিয়াট্রিস্টের মুখ দেখলে কিন্তু 3 দিন খারাপ যায়, তোমাদের কিন্তু 3 দিন খারাপ যাবে, এটা নিয়ম। সাইকিয়াট্রিস্টের পাশে কেউ বসে না। এই যে তোমাদের এখানে এলাম, পাশে 2জন মহিলা সুন্দরী বসেছিল আমার সাথে, মেট্রোতে দাম করে উঠে চলে গেল, না 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 আপনার সাইকিয়াট্রিস্ট কোথায়, যে লেভেলটা লেখেছিল জানি না। আর সাইকিয়াট্রিস্ট ওষুধ খেলে, ভুল করেও যদি 1 মাস ওষুধ খেয়েছেন তাহলে কিন্তু লিভার, কিডনি, হার্ট, লাং 4-4টে ভাইটাল অর্গানস চিরতরে ড্যামেজ হয়ে যায় শুধু কাউন্সেলিং করতে। কাম অন, ইউ আর দ্য বেস্ট মোবাইল অফ দিস লট। তোমাকে তাড়াতাড়ি আমি চার্জ দেবো না, চার্জ দিলেই সাইড এফেক্ট হবে। আপনারা আজকে থেকে বাইরেতে কোনো দিন মোবাইল চার্জ দেবেন না, সেরোটোনিন বাড়াবেন না, শুধু মোবাইলকে উচ্চ স্বরে তাদের কাউন্সেলিং করবেন। ইয়েস, কাউন্সেলিং অবশ্যই একটা পদ্ধতি। কাউন্সেলিং মানে কি, আমি জয়েন্টে র্যাঙ্ক করেছি, আমাকে বললো এখানে এই সিটগুলো আছে, এই কলেজে আছে। প্যাসিভ প্রসেস। অ্যাক্টিভ প্রসেসটাকে বলা হয় সাইকোথেরাপি, সেটা শিখতে হয়। শুধু ওষুধ খেলে হয়তো 70-80% ক্ষেত্রে লাভ হয়। যদি শুধু আপনি চিন্তন মনন পদ্ধতি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি যেটাকে আমরা বলি সাইকোথেরাপি, সেটা করেন তাহলে শুধু 40% লাভ। দুটো যুগপথভাবে প্রক্রিয়া করলে একসাথে অনেকটাই সমস্যা হয়। তবে হ্যাভিং সেড দ্যাট, ডাক্তারবাবুর সাথে সম্পর্কটা কিন্তু খুব দরকার, থেরাপিউটিক রিলেশনশিপ। সেই থেরাপি মনের মতো ডাক্তার যদি না হয়, তার সাথে যদি যোগসূত্র স্থাপন না হয়, থেরাপিউটিক অ্যালায়েন্স না হয়, তাহলে এবং তুমি দেখবে সেই চরণামৃত খেয়েও মানুষ ভালো হয়ে যায়। আজকে আনন্দ সিনেমাতে লিম্ফোসার্কোমা অফ দ্য ইন্টেস্টাইন হয়েছিল রাজেশ খান্না, তখন ভাস্কর মুখার্জির মতো অমিতাভ বচ্চন ক্যারেক্টার প্লে করেছিলেন, তখন কিন্তু শেষ অবধি সে কিন্তু চরণামৃত এনেও খাওয়ানোর চেষ্টা করেছিল। তাই একটা ফেইথ জন্মানো দরকার, তার সাথে আধুনিক ওষুধ প্রয়োগ করা দরকার। আচ্ছা, আমি এরকম ডাক্তারবাবু প্রথম দেখলাম যিনি বললেন যে না, ওষুধ খেতে হবে না। ওষুধ যদি না খাওয়া হয় তাহলে কোনো, সবাই আমরা বলতে হেজিটেন্সি ব্যাটার করি, কী আছে আজকে সুগারের ওষুধ খাবো, প্রেশারের ওষুধ খাবো, কোলেস্ট্রল ওষুধ খাবো, যখন আসবে আমাদের এই মানসিক সমস্যার ওষুধ খেয়ে তখন আমরা 3 গুণ ছিটকে চলে যাবো, তেলে বেগুনে চলে যাবো কেন? স্যার এরকমও দেখা গেছে যে ধরুন অফিসের কোনো বস ভালো লেভেলে আছে, তার একেবারে অধস্তন, মানে সে কোনো স্ট্রাকচারেই কিন্তু তার সেম নয়, কিন্তু তার সামান্য কিছু ভালো কাজ, কিছু উন্নতি সেই বসের ধরুন পছন্দ হচ্ছে না, সমস্যা হচ্ছে,
কোথাও কি এটা মানসিক রোগ, বা এই জায়গা থেকেই কি র্যাগিং, ডমিনেশন এইগুলো শুরু হয়ে যায়? দেখো, আমি অন্তত শপথ গ্রহণ করেছি যে আমি প্রফেসর বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে আমি আমার অধস্তন যারা রয়েছে তাদের উপর কোনো রকম অত্যাচার করব না, কারণ আমি বরাবরই প্রত্যেকটা টায়ারেই অত্যাচারের শিকার। তবে হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে কিছুটা একটু শক্ত হাতে ধরতে হয়। তা আমি কি করি জানো তো, আমি আমার প্রত্যেক যে যারা জুনিয়র কলিগ আছে আমি বলি, দেখ হাসপাতালে প্রত্যেক পেশেন্টকে 2 বার করে রাউন্ড দিতেই হবে, বাকি সময় তুমি কী করছেন আর আউটডোরের ঠিক টাইমে ডিউটিটা করতে হবে। এবার তাতে মজাটা কী হচ্ছে, 10 জন ডাক্তারবাবু যদি একটা পেশেন্টকে 2 বার করে রাউন্ড দেয়, তাহলে ভাবছি 20 বার আমাকে ডাক্তারবাবু ঘুরে গেল। আর আমি বলছি তুমি যখন নিশ্চয়ই এসো, রাউন্ডটা সকাল 7টায় দাও, দুপুর 12টায় দাও, বিকেল 4টায় দাও, রাত 12টায় দাও, ডাজেন্ট ম্যাটার, কিন্তু তুমি এসো। তাহলে এখানে অধস্তন কর্মচারীদের সাথে যখন ডিল করি আমি, তখন দরজাটা বন্ধ করি, ঝাড়টা দিলে তাকে এই বদ্ধ ঘরে তাকে প্রচণ্ড বকাঝকা করি, কিন্তু বাইরে গিয়ে কিন্তু আবার একসাথে গিয়ে রাত্রেবেলায় ডিনারটা করে আসি। তাহলে এখানে একটা জায়গায় বলতে বসিং একটা অ্যাটিচিউড থেকে, এমনিতেই বাড়িতে নারী দিবস আছে, কিন্তু এখানে যেখানে বসিং যদি কর্মক্ষেত্রে করা, তাহলে একটা যাই বস হয়েছে তাকে মনে রাখতে হবে যে সিঁড়ির ধাপগুলো তাকে উঠতে হয়েছে। এই অতিরিক্ত বসিংয়ে কিন্তু কর্মসূত্রে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে আত্মহননের পথও কিন্তু বেছে নিয়েছে অধস্তন কর্মচারী, তাই এই ব্যাপারে কিন্তু সাধু সাবধান। স্যার, কেউ সুইসাইড করবে এইটা কি আগে থেকে বোঝা সম্ভব? খুব সিরিয়াস একটা পয়েন্ট বলেছো, কারণ যখন এরকম একটা ঘটনা ঘটে যায় তখন আমাদের মনে তো এটা গভীর রেখাপাত করে। একটা মানুষ যে সুইসাইড করতে যাচ্ছে 90% কেসে, রিপিট 90%, কাউকে না কাউকে বলে যাবে 1 মাসের মধ্যে। যদি সে 10ই সেপ্টেম্বর আত্মহত্যা করতে করেন, তাহলে 10ই আগস্ট থেকে 10ই সেপ্টেম্বরের মধ্যে সে কাউকে না কাউকে জানাবে, এবং 70% 7 দিনের মধ্যে জানাবে। কি লোক মাই গড, আমরা ধরতে পারি না। আমরা কি করে, আমরা দেখছি যে দামি জিনিসগুলো দিয়ে যাচ্ছে, আমার খুব কাছের জিনিসগুলো দিয়ে যাচ্ছে, আর বেঁচে থেকে লাভ কি। ছোটো ঘটনা, একটা মহিলা আমার কাছে এসেছিলেন, তিনি হঠাৎ করে আমার কাছে মিষ্টির প্যাকেট নিয়ে এসেছেন, একজন পেশেন্ট। হ্যাঁ দেখুন, আমার তো এথিক্যালি নেওয়া উচিত না, বাট একটা আমি শেষবারের মতো আপনাকে রিকোয়েস্ট করবো, আমার না কানে লেগে গেল শেষবার। তারপর আমি অন্য পেশেন্ট সরিয়ে সেই ভদ্রমহিলাকে তখন জিজ্ঞাসা করলাম, শি ওয়াজ অ্যাবসলিউটলি ডিটারমিন যে উনি ওই রাতেই সুইসাইড করবেন এবং ঘুমের ওষুধ কিনে এনেছেন। আর একদম, কিন্তু তারপরে যখন এটাকে আমরা প্রিভেন্ট করতে পারলাম, সুইসাইড ইজ 100% প্রিভেন্টেবল, ওয়ান্স সাকসেসফুলি কমিটেড ইট নেভার রিমেন্স ট্রিটেবল। দ্বিতীয় একজন পেশেন্ট ছিল, রাত 1:30টায় ফোন করেছিল, ডাক্তারবাবু আপনি বিজি আছেন? বললাম হ্যাঁ আমি একটু বিজি থাকি, আমি চট করে রাজি না, সচরাচর 23 বছর সংসার করছি তো। তা বললাম হ্যাঁ তো বিজি আছি। বলে ডাক্তারবাবু আমার তো ঘুম আসছে না, একটু কথা বলতে। যাই হোক 15 মিনিট কথাবার্তা হলো, ফ্যামিলি প্রবলেম। পরের দিন উনি আমার ক্লিনিকে এসে বললেন যে ডাক্তারবাবু আমার হাতে সেদিন 100টা ওষুধ ছিল, কিন্তু আমার মনে হলো যে রাত 1:30টার সময় যদি কেউ আমার কথা শোনার মতো পৃথিবীতে থাকে, তাহলে আমার বেঁচে থাকার একটা জায়গা রয়েছে। মানে ওই দিন রাতে তিনি সুইসাইড করতেন? একদম। এবার তুমি আমাকে বলো, তোমার হাত পা ফ্র্যাকচার হলে আমরা এক্সরে দিয়ে দেখতে পাই, কিন্তু মন ফ্র্যাকচার হলে আমরা কিসে দেখব? হাত বাঁধবি, পা বাঁধবি, মন বাঁধবি কেমন? আজকে বন্ধু হোস্টেলে বসে কাঁদছে, ব্রেকআপ হয়েছে, পরীক্ষায় ফেল করেছে, আমি তাকে বলছি চল বন্ধু সিনেমায় যা, আরে তাকে তো চাবুক মারা। একটা উন্টের রেসের মাঠের ঘোড়া যদি পা খোড়া হয়, তাহলে তার পাটাকে আগে সেবা শুশ্রূষা করো, তবে সে আবার দৌড়বে। তুমি তাকে চাবুক মারলে দৌড়তে পারবে? কিন্তু মনের শুশ্রূষার বড্ড অভাব, আমরা কাটা গায়ে নুনের ছিটে দিই। বাবা মা বিশেষ করে, যা মরতে পারিস না, তোকে জন্ম দিয়েই তো আমি শেষ করে ফেললাম, এগুলো তো আরও ট্রিগার করে, এগুলো আমরা সাধারণ মানুষ বুঝি না। একদম, মানে এই ছোটো ছোটো বিষয়গুলো আমরা হয়তো এত গুরুত্ব দিয়ে ভাবিই না, যদি আপনারা না বোঝাতেন বা ভাবাতেন। খুব ভালো একটা পয়েন্ট তুললেন, এই স্মার্টফোন কোথাও একটা কি তাহলে আমাদের সবার থেকে দূরে করে দিচ্ছে, এবং সুইসাইডের কারণ, মানে আমাদের উন্নতির কারণও যদি স্মার্টফোন হয়, তাহলে কি আমাদের সুইসাইডের কারণও পরোক্ষভাবে অনেক দূর দূরের রিলেশনও যদি দেখি সেটা। 1995 সালে ইভান গোলবার্গ প্রথমে মজা করে বলেছিলেন যে এই স্মার্টফোন বা ইন্টারনেট এসে আমাদের একটা অ্যাডিকশান করে দেবে। 1998 সালে কিম্বারলি ইয়ং, উনি সাউথ কোরিয়া থেকে এগুলো নিয়ে প্রচুর রিসার্চ করেছিলেন। আমি 2014 সালে একবার আমাদের ন্যাশনাল কনফারেন্সে এই ব্যাপারে আমার একটা পেপার ছিল, আমি দেখলাম সেই প্রথম অনেক জার্নালিস্ট সেই পেপার মানে সেটাকে কভার করলেন। তখন আমি বুঝলাম যে ইন্টারনেট অ্যাডিকশানটা কোন পর্যায়ে যাচ্ছে এবং কতটা দরকার বার্তাটা পৌঁছানোর। আজকে তুমি যখন মোবাইল ফোন কিনতে যাবে, তুমি দেখবে সেলফি ক্যামেরাটার কত, তোমার মেগাপিক্সেল ফ্রন্ট আর ব্যাক কত পিক্সেল। তুমি সেলফাইটিস রোগে আমরা আক্রান্ত, কত তাড়াতাড়ি সেলফিটা করবে। তুমি ফেসবুকে কটা লাইক কমেন্ট শেয়ার করছে তার জন্য ব্যাগ হয়। তুমি ইনস্টাতে ফিল্টার দিয়ে ডিপ্রেশন ঢাকার চেষ্টা করা হয়, কারণ তো আমরা বুঝি না যে মাস ডিপ্রেশন কাকে বলে। কিন্তু আজকে এই যে ফেসবুকের কী হচ্ছে, সে তো আমরা জানি যে প্রচুর পরিমাণে জেন্ডার বেন্ডিং বলে টার্ম ইউজ করি, মানে ফেক প্রোফাইল তৈরি করা হয়, তাকে প্রলুব্ধ করা হয়। কিন্তু ইভেনচুয়ালি আমরা যে এই কতটা আত্মপ্রেমে ইয়েতে মগ্ন হয়ে আছি যে বারবার করে দেখতে ইচ্ছে করে। তুমি কাজের মধ্যে দেখবে 50 বার মোবাইল ফোনটা দেখছো,
তার ফলে কী হচ্ছে, আমরা প্রচুর স্ক্রিন টাইম দিয়ে ফেলছি। এবং এই টোটালি মোবাইল ফোনের জগৎ আসার পর থেকে আমি তো মনে হয় 2 দিন বাদে এরকম সময় আসবে যে কল করে বলা হবে, সুইগিকে সকাল 8টায় ফোন করে বলবো ভাই একটু আয়, বাড়িতে আমার বাদিক থেকে ডান দিকে ঘুরিয়ে দিয়ে যায়। রাত 8টার সময় জোম্যাটোকে বলবো ভাই একটু আয়, ডান দিক থেকে বাদিকে ঘুরিয়ে দিয়ে। এরকমভাবে তো আমরা আলসেমির দিকে ঝুঁকছি। স্যার, যারা ট্রান্সজেন্ডার হয় বা ধরুন এমন অনেক বাচ্চা থাকে যে ছোট থেকেই দেখি যে সে ছেলে, মানে তার লিঙ্গ যদি দেখা হয় সে ছেলে, কিন্তু সে মেয়েদের মতো আচরণ করছে, বা বড় হয়ে সে ট্রান্সজেন্ডার হচ্ছে, ছেলে থেকে মেয়ে রূপান্তর হচ্ছে বা মেয়ে থেকে ছেলে, সেটা যাই হোক তার ব্যক্তিগত, আমি কাউকে আঘাত করছি না, কিন্তু সমাজ বলে তারা নাকি মানসিক রোগী। খুব দুর্ভাগ্যজনক। আমাদের এই LGBTQIA একটা কমিউনিটি আমরা বলি, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ইন্টারসেক্স, ট্রান্সসেক্সুয়াল, কুয়ের, অ্যাসেক্সুয়াল। তারপর ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে আমরা অনেক আন্দোলনও করেছি। এর আগে আমাদের যখন ইন্ডিয়ান পেনাল কোড ছিল তখন 377 নম্বর একটা সেকশন ছিল, যেখানে বলা হয়েছিল আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্স, যেমন আমাদের নেচারের বিরুদ্ধে যে এগুলো সেক্সুয়াল, যেমন অ্যানাল ইন্টারকোর্স, এবং যারা দুজন হোমোসেক্সুয়াল পার্সন যখন আসছেন তারা একটা করতে নেই। এবং আমাদের কিনসলি বলে একটা স্কেলে দেখা গেছে আমরা কেউই না এক্সক্লুসিভ হেটেরোসেক্সুয়াল নই, প্রত্যেকের মধ্যে সিগময়েড ফ্রয়েডও বলেছেন লেটেন্ট হোমোসেক্সুয়ালিটি বা লেসবিয়ানিজম আছে। এইবারে আমাদের যখন ট্রান্সজেন্ডার পার্সন আছে, সে কী চাইছে, তার বায়োলজিক্যাল সেক্স সেটা 46XX হলে আমরা জানি মহিলা এবং 46XY হলে পুরুষ, কিন্তু শরীরে সে চাইছে হচ্ছে পুরুষ হতে, ভেতরে তার 46XX। এইবারে আমার রোল, আমার রিসেন্ট অনেকগুলো পেশেন্ট এসছে যাদের টপ সার্জারি এবং বটম সার্জারি বলে। টপ মানে উপরের সার্জারি, সেখানে ব্রেস্ট আপলিফমেন্ট হতে পারে, অথবা বটম সার্জারি করা, সেখানে ভ্যাজাইনোপ্লাস্টি করা হতে পারে। তা এখানে একটা জায়গায় বারবার না একটা অবসেশনে চলে যায় যে আমাকে না আরও নিখুঁতভাবে নারী বা নিখুঁতভাবে পুরুষ হতে হবে। এইটা একটা ডেঞ্জারাস থিং। আমরা জানি যে বিখ্যাত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের কথা, সেখানে হরমোনাল থেরাপির দিক থেকে অনেক কিন্তু প্রতিবন্ধকতা রয়েছে, যেগুলো কিন্তু আমাদের অত্যন্ত সতর্কভাবে পালন করতে হয়। কিন্তু একটা মানুষের যে নেচার, সেটার বিরুদ্ধে যাটা না, এবং সবচেয়ে বড় হচ্ছে পাহাড়টা মাথায় ভেঙে পড়ে হচ্ছে বাবা মার উপর যখন এটা ডিসক্লোজ হয়। তাই এই পপুলেশনগুলো আমাদের ক্ষেত্রে ভীষণই ভ্যালুয়েবল, কারণ একটা ইন্ডিভিজুয়াল জিনিস, মানুষের চয়েস, তার প্রত্যেকের বেঁচে থাকার অধিকার রয়েছে, এবং সেটা আমাদের সংবিধানের 21তম মৌলিক অধিকারের মধ্যে পড়েই আছে। তাই আমরা সেটাকে বঞ্চিত করতে পারি না। আমাদের সমাজকে আরও উদারমনস্ক হতে হবে, অবশ্য এতটাই উদার নয় যে আমাদের পাশ্চাত্যের মতো ভুলে যাই আমাদের যে প্রাচ্যের যে বৈশিষ্ট্য, সেগুলোকে রেখেই কিন্তু সেটা করতে হবে। ছোটবেলায় ধরুন ছেলে হয়েছে এবং আমি চাইতাম মেয়ে, এরকম অনেক মা বাবাকে দেখা যায় যে তাকে সে ছেলে হওয়ার পরেও তাকে মেয়ের মতো করে সাজানো। অনেকে বলে থাকেন এটা নাকি ভুল, মানে ছোটবেলা থেকেই একটা মেয়েলি ভাব তাকে মা বাবাই বা সেই মাই এনে দিচ্ছে। এটা কি সত্যি সেই বাচ্চাটার মধ্যে সেই এফেক্টটা কি পড়ে? খুব সিরিয়াস প্রশ্ন। এটা একটা অবদমিত একটা ইচ্ছে থাকেই, কিন্তু শিশু জন্মানোর পর থেকে অনেক রকম পেরেন্টিং হয়। পেরেন্টিংয়ের জন্য আমাকে বিদেশে 1 মাস ওয়ার্কশপ করতে হয়েছে, সেখানে 21 দিন শেখানো হয় রোল অফ মাদার ইন পেরেন্টিং, এবং ইন্ডিয়ান ফাদাররা কিচ্ছু জানে না পেরেন্টিংয়ের, অ্যাবসলিউটলি জানে। সেখানে 7 দিন শেখানো হয় রোল অফ ফাদার ইন পেরেন্টিং। বাবারা রেগে যাবে, বাবারা দেখুক। এবং বিপ্লব বলে হয় বিহেভিয়ার অ্যান্ড পেরেন্টিং ল্যাবে প্রফেসর অ্যারিয়াল কেলের ইউনিভার্সিটি কলেজ অফ লস অ্যাঞ্জেলেসের আমাদের এই বিগ বস খেলার যে প্রতিযোগিতা হয়, সেরকম দেখানো দুজনকে একসাথে রাখা হয় একটা ঘরে, বাবাকে আর বাচ্চাকে। সেখানে মা ঢুকবে না, এবং বাচ্চাটা বাবার মাথায় ঝুঁটি বেঁধে দিচ্ছে, বাবার পিঠে উঠে যাচ্ছে, ঘোড়া বানাচ্ছে, আবার বাবা কখনো কখনো তাকে করছে, খাওয়াতে গিয়ে ভুলভাল করে ফেলছে। কিন্তু দেখা যাচ্ছে যে বাবা হচ্ছে সেই ফিগার যে হচ্ছে স্পাইডারম্যান, সুপারম্যান, হিম্যানের মতো উইকেন্ডে আসবে, এবং সেখান থেকে সেটা চমকপ্রদ কিছু করবে, অ্যাডভেঞ্চারাস, সাহসটা বাড়াবে। আর মা হচ্ছে দৈনন্দিন প্রয়োজনের প্রত্যেকটা কাজে লাগবে। মা আজকে আমার স্কুলের এটা লাগবে, মা আমার পিরিয়ড শুরু হয়ে গেছে, আমার স্যানিটারি ন্যাপকিন লাগবে, এগুলো কোনোদিনও বাবাকে বলবে না। কিন্তু মা হচ্ছে নিরাপদ আশ্রয়টা দেবে রোজ প্রয়োজনে, আর বাবা হচ্ছে সে একটা অ্যাডভেঞ্চারাস জায়গায়। তাই বাবা মা পেরেন্টিং হচ্ছে একটা যৌথ দায়িত্ব, দুজনে মিলে একসাথে করতে হয়। এইবারে মজার পেরেন্টিংগুলো যদি বলি, যে সমস্ত মায়েরা বাচ্চাকে আগলে আগলে রাখে, ইনভ্যারিয়েবলি তাদের ভবিষ্যতে কিন্তু ওই বৌমারা এসে শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠানোর মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ একটা অদ্ভুত পাওয়ার স্ট্রাগল হয়। বউ এসে চায় স্বামীকে পূর্ণ কর্তৃত্ব নিতে, আর শাশুড়ি চায় মানে এটা হচ্ছে বাবুর মায়েদের, তাই বাবুর মা, খোকা বাবু এরকম। তারপরে কি হচ্ছে, তাকে আগলে রাখলে ফলে কি হচ্ছে, একটা জায়গায় আমরা যদি দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা দেখি, 6 বছর বয়সে যখন তাকে আলাদা করে দেওয়া হয়,
তখন মানে তিনি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর যে আমার খুব ভয় লেগেছিল, কষ্ট হয়েছিল, কিন্তু আমাদের ঠাকুরবাড়ির ঐতিহ্য, এটা তো কিছু করার নেই। আমরা যদি তারে জামিন পর সিনেমায় দেখি, যখন ঈশান নন্দকিশোর অবস্থাকে যখন হোস্টেলে পাঠানো হচ্ছে, তখন তার ভয় লাগছিল, मैं कभी बतलाता नहीं বলে গানটা হয়েছিল। তা আমাদের একটা জায়গায় সেই ধীরে ধীরে চাইল্ডের একটা স্টেপ আছে, আমরা বলি এরিক এরিকসনের 8 স্টেজ অফ লাইফ সাইকেল। যা পেঁয়াজের খোসার মতো যা পেঁয়াজে বলেছে যে 4টে স্তরে আমাদের শিশু মনস্তত্ত্বের বিকাশ হয়, সেগুলো বড় বড় বই আছে, এরকম 4টে বই মাথায় দিয়ে আমার দুবার সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয়ে গেছিলো পড়তে পড়তে। তা আমরা সেই জায়গাগুলো একটু আসি, পেরেন্টিংয়ের জায়গাগুলো ভালো করে বুঝি, এবং মনে রাখতে হবে যে পেরেন্টস শুড বি ফ্রেন্ডলি বাট দে কুড নেভার বিকাম ফ্রেন্ডস। বাবা মা ভাবে যে শিং ভেঙে আমরা বাচ্চার একদম বন্ধু হব, কোনোদিন হতে পারবে না। তাই বাচ্চার বন্ধুর মতো হওয়ার চেষ্টা করুন, বন্ধু কখনো হবেন না। মেনোপজের পর অধিকাংশ মহিলাই কি মানসিক সমস্যায় ভোগেন? মহিলাদের কোনো মানসিক সমস্যা হয় না, যেটা হয় আমাদেরই হয়। মেনোপজটা আসার সময় তাদের একটু খিটমিটে তিরিক্ষি মেজাজ হয়ে যায়, কারণ একটা সময় ইস্ট্রোজেন, যেহেতু ইস্ট্রোজেন হরমোন যতদিন নারী দেহে ফল্গু ধারার মতো প্রবহমান হবে, ততদিন মন এবং শরীর দুটোই ভালো থাকবে। ইস্ট্রোজেনটা কখন কমে যায়? একটা হচ্ছে ধরো মেনস্ট্রুয়াল সাইকেলের মাসিকের শেষ 7 দিনটা খুব খিটমিটে মেজাজ হয়ে যায়, আমরা বলি প্রি মেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার। প্রেগনেন্সিতে থ্রু আউট দ্য প্রেগনেন্সি ইস্ট্রোজেন নেই, প্রোজেস্টেরন দাদাগিরি দেখাচ্ছে। যেই ডেলিভারি হয়ে গেল, ঝাপাস করে প্রোজেস্টেরনটা নায়াগ্রা জলপ্রপাতের মতো পড়ে গেল, তখন পোস্টপার্টাম কিছু সাইকোসিস বা ডিপ্রেশন হয়। আর মেনোপজ যখন আসবে, শুধু মেনোপজ কেন, মেয়েদের ছেলেদের অ্যান্ড্রোপজও আসে, অ্যান্ড্রোপজের কথা আমরা বলি না, টেস্টোস্টেরন এদিকে কমে যাচ্ছে, তখন যখনই হবে তখন একটা খিটমিটে মেজাজ, রাগ, বিরক্ত ভাব এগুলো চলে আসে, একটা সাপোর্ট দরকার। আর্টিফিশিয়াল মেনোপজ মানে যাদের ক্ষেত্রে আগেই জরায়ু বাদ হয়ে যাচ্ছে, 32-33 বছর বয়সে জরায়ু বাদ, তাদের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। আগে আমরা ইস্ট্রোজেন পিল দিতাম, লো ডোজ একটা কনজুগেটেড, কিন্তু তাতে দেখা যায় কিছু কিছু ব্রেস্ট ক্যান্সারের চান্স বেড়ে যায়। কিন্তু এখন আমাদের যে সমস্ত অ্যান্টি ডিপ্রেশন ওষুধগুলো আছে, SSRI, SNRI, দারুণ কাজ করে। এবং পোস্টমেনোপজাল এই ডিপ্রেশন সিন্ড্রোমের সবচেয়ে নিরাপদ, সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে এই অ্যান্টি ডিপ্রেশন SSRI গ্রুপের ড্রাগস। স্যার অনেক ধন্যবাদ, এত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের সময় দিলেন। কিন্তু একটা প্রশ্ন লাস্ট আপনাকে করতে চাই, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের মতো একটি হাসপাতালে আপনি রয়েছেন, সরকারি হাসপাতালগুলোতে সব জায়গায় এই মনোচিকিৎসা বা মনোরোগের চিকিৎসা বা নিরাময়, সেটার পরিকাঠামো কি আছে? 23 বছর চাকরি করছি, কলকাতার ছেলে হয়ে প্রচুর জেলা ঘুরলাম। তা বাঁকুড়াতে কিন্তু সেই 1996 সালে প্রথম ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম সারা ভারতবর্ষের মধ্যে চালু হয়েছিল। কিন্তু আমাদের যে টোটাল 37টা মেডিকেল কলেজ আছে, তার মধ্যে মাত্র 8টি মেডিকেল কলেজে আমরা এখনও ইসিটি দিই, তার মধ্যে বাঁকুড়া মেডিকেল কলেজ একটা অন্যতম। এই ইসিটি মানে হচ্ছে ইলেকট্রোকনভালসিভ থেরাপি। আমরা রুটিন করে ওটি বুক করে যে সমস্ত সিভিয়ার ডিপ্রেশনের পেশেন্ট, তাদের ব্রেনে কারেন্টের চার্জ দেওয়া, যেরকম মডিফাইড অ্যানেস্থেসিয়া করে আমরা সেরকমভাবে দিই। পেশেন্ট তো সব জেলাতে, সব মানুষ, প্রচুর পরিমাণে মানসিক রোগী আসছে, প্রচুর ক্লিনিক চালু হয়, স্যাটেলাইট ক্লিনিকও আমাদের আছে। এছাড়াও যেগুলো টোব্যাকো সিজেশন ইউনিট আছে নেশা ছাড়ানোর জন্য, ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম, ন্যাকো মানে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের আন্ডারে আমরা ওএসটি প্রোগ্রাম মানে ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি, হেরোইন অ্যাডিক্টদের জন্য প্রচুর। নেশার জগৎ তো বিরাট, এবং তার জন্য আমি এর আগের একটা সেই জায়গায় এটিএফ মানে অ্যাডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, যেটা কিন্তু MOSJ মানে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের সাথে, নিমহ্যান্সের সাথে এবং PGI চণ্ডীগড়ের সাথে, এইমসের সাথে কোলাবোরেশন করে আমরা করেছিলাম। তাই এইগুলো আরও মানে সরকারি দিগন্ত উন্মোচিত হবে। তবে সরকারি জায়গায় একটাই সমস্যা আমাদের, সেই লাস্টেই বললো ম্যান আর মানি, মানে ম্যান পাওয়ারটা আর মানি। আজকে তুমি বিল্ডিং বানাচ্ছ কিন্তু ম্যান পাওয়ার নেই, তাহলে তো হবে না। তাই ম্যান পাওয়ারটা সেখানে ভীষণভাবে দরকার। যে পরিমাণ আসে, আমাদের দেশে সারা ভারতবর্ষে 12,000 মনোচিকিৎসক রয়েছেন, আর 143 কোটি জনসংখ্যা, 15 কোটি ভারতবর্ষী মানসিক সমস্যা আক্রান্ত, 15 কোটি নয় 60 কোটি পরিবার। কারণ আমি যদি একজনকে ঠিক করি না, 4 জনের একসাথে আশীর্বাদ আমরা পাই। এটা আমাদের সাবজেক্টের বৈশিষ্ট্য। আর তোমাকে মনে রাখতে হবে, হতাশা থেকে আমরা যদি আটকাতে চাই, তাহলে সেই একটা কবিতা দিয়ে শেষ করব, যে মনে দুশ্চিন্তার কালো মেঘ দুকুল যখন ছাপায়, বুকে চাপা পাথর দেখো থাকে আলোর আশায়, রোদ্দুর হতে চাওয়া স্বপ্ন কোনো অলিক মায়ায়, সুইসাইড মোটে থাকে যত্নে বিরহে দুঃখে হতাশা, নয় ভীরু কাপুরুষ তারা আপন তোমার আমার, কুসংস্কার করে দূর আসুক নতুন দিনের ভোর আবার। এটা আমার স্বরচিত কবিতা। নমস্কার। এরপর আমার আর কোনো কথা বলার সাজে না, এত সুন্দর একটা স্বরচিত কবিতা দিয়ে ডাক্তারবাবু প্রফেসর মানুষ, সেটা বোঝাই গেল পুরো এপিসোডটাতে। তাই এরপর আমার আর কথা বলা ভালো লাগে না, শুধু এটুকুই বলবো, ভালো থাকুন। শত শত লাখো লাখো হাজার কোটি মানুষ আপনাদের মতো ডাক্তারবাবুদের হাত ধরে
তাদেরও ভালো হোক, মনোরোগের নিরাময় হোক, এটুকুই চাইব। অনেক অনেক ধন্যবাদ আর প্লাস চ্যানেলকে। আপনারাও ভালো থাকুন। স্পেশাল এপিসোড কেমন লাগছে, কেমন লাগলো, কোন ধরনের এপিসোড দেখতে চান, শুধু টিভিতে দেখা নয়, এরই পাশাপাশি আর প্লাস নিউজ আমরা ইউটিউবে রয়েছি, আমরা ফেসবুকে রয়েছি, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সেখানে কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না কোন ধরনের এপিসোড এবং কোন ধরনের আলোচনা আপনারা চাইছেন। ভালো থাকুন, মন থেকে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।